আজ এক ঐতিহাসিক দিন। পতন হচ্ছে তৃণমূল সাম্রাজ্যের। এই পতন নিয়ে হয়তো ভবিষ্যতে অনেক বিশ্লেষণ হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে এই পতনের হয়ে জোরালো আবেদন দিনের পর দিন করেছেন, সেই ডাক্তারবাবু আমার সঙ্গে আছেন। ইনফ্যাক্ট কালকে ডাক্তারবাবু একটি ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি লিখেছিলেন, ধর্মের সাথে অন্যায়ের লড়াইয়ে ধর্ম জয়ী হয়েছে এবং হবে। বিজেপি 200, তৃণমূল 88, মিলিয়ে নেবেন কংগ্রেস 4, বাম 1। এই ভিডিও যখন করছি, বিজেপি সত্যি 200-র দোরগোড়ায়। হুবহু অ্যাকুরেট প্রেডিকশন। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, তিনি করেছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। একদম হুবহু প্রেডিকশন। এই যে রেজাল্ট, আগাম কিভাবে এভাবে মিলিয়ে দিলেন? আগাম মেলানোর ব্যাপারটা না আমার কাছে অন্তত পক্ষে মাস দেড়েক আগে শিওর ছিল যে যদি সত্যিকারে ফেয়ার ইলেকশন হয়, তৃণমূল ধুয়ে মুছে যাবে। তার দুটো ব্যাপার। আমার কাছে বিভিন্ন পেশেন্ট আসেন, শুধু বড়লোক পেশেন্ট তা নয়, গরিব। আমি যে চ্যারিটেবল জায়গায় বসি, পেশেন্টের সাথে আমি একটু এক্সট্রা গল্প করি যে আপনি কি রোজগার করেন, কি করেন, তারপর আপনার ছেলে কি করছে। যেমন আমি দেখছিলাম পুলিশদের যখন দেখি, আমি সিভিক করি 9,000 টাকা, আপনি বুঝতেই পাচ্ছেন কি করে চলে। বা একজন বিএড টিচার 17,000 টাকা টোটাল ইনকাম করে, তার সংসার চলবে কি করে। তা এর সাথে আমার ফেসবুক ফ্যান ক্লাব আছে, সেটা বহরমপুরে আছে, হুগলিতে আছে। তা আমি একটা মোটামুটি বুঝেই গেছিলাম। আর আমাদের এখানকার তো আমি জানতাম, এবং এখানকার সবাই, আমরা ডাক্তাররা সবাই ছিলাম এগেনস্ট তৃণমূল অভয়ের ঘটনার পর। নাম্বার 2, যখন কালকে আমি হুগলিতে ফোন করলাম, হুগলিতে এক তৃণমূল লিডার, সে আমায় বললো, ডাক্তারবাবু আপনাকে ভাবতে হবে না, হুগলিতে আমরা সবকটাই বিজেপি জিতবে। এটা কোনো ব্যাপার না, আমরা বাইরে তৃণমূল দেখাচ্ছি, কিন্তু ভোট দেওয়ার সময় আমরা বিজেপি দেব। এটা হচ্ছে সাধারণ, যারা মানে তৃণমূলের ফুলে ফেপে ওঠা নেতারা নয়, যারা তৃণমূলের পুরনো নেতা এবং যারা ডিপ্রাইভড। আর খুব ভালো প্রেডিকশন আমাকে কিন্তু বহরমপুরের আমার ফ্যান ক্লাব দিয়েছিল। বলেছিল আপনি লিখে রাখুন, অধীর চৌধুরী হারবে। অধীর চৌধুরীর যেরকম অবস্থা হয়েছে আজকাল, অধীর চৌধুরী জিততে পারবে না। কিন্তু ওই হুমায়ুন যিনি বাবরি মসজিদ করছে, ওনার একটা বিরাট জনপ্রিয়তা আছে, উনি জিতবেন। আর বাম একটা পাবে ডোমকল বা সামথিং লাইক দিক থেকে। সুতরাং কালকে এইগুলোর থেকে প্রেডিক্ট করে আমি সবকিছু মিলিয়ে একটা মোটামুটি আন্দাজ করেছিলাম যে অ্যারাউন্ড 200 ঠিক আছে, আমি লিখে রাখলাম। বাম একটা, আমি কংগ্রেসকে 4টে দিয়েছিলাম। তা দেখলাম যে বাম বোধহয় 2 জন, আর নৌশাদ সিদ্দিকী জিতেছে, আর ওদিকে আদার্স আবার 3 জন। মীনাক্ষী মুখার্জির রেজাল্ট এখনো আমরা কনফার্মড পাইনি, বাট সম্ভবত দীপাঞ্জন দা অনেক ভোটে জিতছেন ওখানে উত্তরপাড়া দিয়ে। হ্যাঁ, আসলে কি মানে আমার মনে হয় এবারে না লোক ঠিকই করে নিয়েছিল যে করে উপায় তৃণমূলকে সরাতে হবে। এটা লোকের মনের মধ্যে গত মানে 2-3 বছর ধরেই চলছে। কারণ আর কতদিন লোককে ভাতা দিয়ে ভুলিয়ে রাখা যায়? এটা তো সম্ভব নয়। তাই যদি হয় ভাতা দিয়ে ভুলিয়ে রাখতে হয়, তাহলে তার তো একটা কিছু পজিটিভ দিক থাকতে হবে, একটা ভিশন থাকলে তবে তো মিশন হবে। আমি আসামে গেলাম, আসামে আমি দেখলাম 1250 টাকা করে প্রত্যেক মহিলারা পান, আয়ুষ্মান ভারত থাকে। তা সত্ত্বেও ওখানে সেমিকন্ডাক্টর হাব হচ্ছে, এবং আসামের ইনফ্রাস্ট্রাকচার পুরো পাল্টে গেছে, এবং আসামের দিব্যি মাছ ভাত খাচ্ছে। মানে এই যে মিথ্যে কথাগুলো প্রচার করা, এক তো হচ্ছে শিক্ষার ভিত শেষ করে দিয়েছে। সেদিনই আমার মন উঠে গেছে তৃণমূলের উপর থেকে। 26,000 যারা এসএসসি পরীক্ষার্থী, তারা বঞ্চিত হয়েছে। পুলিশের মধ্যে যারা আমায় দেখাতে আসে, প্রতিজন পুলিশ বাইরে তৃণমূল, ভোট দেওয়ার সময় কিন্তু খুব 2-1 জন ছাড়া সব কিন্তু
ইয়েতে পদ্ম ফুলে ছাপ দিয়েছে। স্যার এখানে একটু অ্যাড করে দিই, আজকে ব্যালটে যে রেজাল্ট আমরা দেখেছি, মানে সরকারি কর্মচারীদের যে ভোট, উল্লেখযোগ্যভাবে বিজেপি সেই ব্যালটেও ডমিনেট করেছে, যেটা খুব কম দেখা গেছে বিভিন্ন সময়ে। তার কারণ হচ্ছে সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করা, এই কথাটা কেউ সহ্য করবে না। ডিএ যেখানে সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেখানে আমাদের প্রাক্তন মাননীয় সেটাকে মানেননি, এবং যিনি সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না, আমার তো ভয় লাগছে আজকে নবান্ন থেকে উনি চলে যাবেন কিনা। উনি যদি বলেন না আমি যাব না, সংবিধানে কি কোনো তার উত্তর আছে? আমার কাছে জানা নেই, কিন্তু এটা নিয়েও দেখছি বেশ মিম ঘুরছে। সুতরাং এটা না খবরই ছিল। এক নম্বর হচ্ছে শিক্ষা শেষ, আমাদের আর্থিক অবস্থায় 8 লক্ষ কোটি টাকার দেনা, আমাদের কোনো ভিশন নেই আমরা কিভাবে এগোবো। আর সত্যিকারের বলতে কি, আমাদের শিল্প যেটা হচ্ছে মদে ডুবিয়ে দেওয়া, মানে এই জিনিসগুলো না যখন অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোর সাথে তুলনা করি, তখন একটা অদ্ভুত লাগে। সবাই বলে বিজেপি শাসিত এলাকায় ভীষণ নাকি সব গুন্ডাবাজি, রেপ এসব হয়, কিন্তু আমি বলবো মায়াবতীর চেয়ে যোগী আদিত্যনাথের ইউপি অনেক ভালো চলছে। কারণ আমার পেশেন্ট ইউপি থেকেও আসে, তারা বলে ওখানে কোনো ঝামেলা নেই, এবং আসামে 40% মুসলিম, কোনো অসুবিধা নেই। আসলে এই যে মানে মাদ্রাসাগুলো আসামে কিন্তু সব কনভার্টেড ইনটু স্কুল, তার সাথে শুধুমাত্র একটা আরবি ভাষা যোগ করা হয়েছে। মডার্ন এডুকেশনের মধ্যে যদি মুসলিমদের না আনা হয়, তারা কি করে মানে ভারতের মূল স্রোতে মিশবে? আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সাপোর্ট স্টাফ অসাধারণ ভালো। আমার এই কয়েকদিনের যা অভিজ্ঞতা, একটা অদ্ভুত ভালো মানে ভিশন আছে যে হেলথকে কি করে আমরা ইন্টিগ্রেটেড করতে পারি। মানে আমি এখানে বসে আমি একজন পেশেন্ট দেখছি, তার হয়তো একটা টেস্ট হয়েছে আসামের কোনো জায়গায়, বা একটা টেস্ট হয়েছে হরিয়ানাতে, একটা টেস্ট হয়েছে আমাদের এখানে। সেই সব টেস্টগুলো কিন্তু যদি পেশেন্ট ইচ্ছা করে আমায় সেই ডেটাগুলো দিতে পারে, আমায় তাহলে আননেসেসারি টেস্ট করতে হবে না। ওকে, এইগুলোর সাথে যেগুলো দরকার, এগুলো তো হচ্ছে পরের ব্যাপার। এগুলোর সাথে যেগুলো দরকার, যেগুলো আননেসেসারি খরচ করা হয়েছে, এক নম্বর হচ্ছে ক্লাবে টাকা দেওয়া, এটা আমরা মানতে পারি না। নাম্বার 2, আমরা কিছুতেই মানতে পারি না যে এই নীল সাদা রং করা, প্রচুর খরচ হয়েছে নীল সাদা রঙে, ত্রিফলা বাতির পেছনে প্রচুর খরচ হয়েছে। আর যেগুলো সুপার স্পেশালিটি হসপিটালে শুধু বিল্ডিং হলে হবে না, ডাক্তার চাই, ডাক্তার না হয় পেলেন, টেকনিশিয়ান রাউন্ড দ্য ক্লক চাই। সুতরাং সেগুলো করাচ্ছে যেগুলো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। আমি জাস্ট বরানগরের কথা বলি, বরানগর স্টেট জেনারেল হসপিটাল বা এখানে কাশীপুর একটা হসপিটাল রয়েছে, এইগুলোকে যদি ভালো করা যায় তাহলে কিন্তু আরজি করের উপর লোড কমবে। আরেকটা, কালকে আমি একটা রিল করছিলাম, এই রিলটা হচ্ছে আমাদের এখানে না স্নেক ভেনম তৈরি হতো আমার নয়ননাথ স্কুলের পাশেই বেঙ্গলি মিনিটিতে, সেখানে স্নেক ভেনম বন্ধ হয়ে গেছে 2006 সালে তৈরি হওয়া। এবার প্রবলেমটা হচ্ছে আমরা এখন স্নেক ভেনম কোথা থেকে আনি জানো? পুনা বা দাক্ষিণাত্য থেকে। আচ্ছা, প্রবলেম হচ্ছে ওখানকার স্নেক আর এখানকার স্নেকের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ওখানকার স্নেক ভেনমটা আমাদের এখানে ভালো কাজ করতে চায় না। এটা পুনরুজ্জীবিত করতে 30 কোটি টাকা লাগবে। আমি দেখলাম গুগলে লেখা আছে এটা। জাস্ট 30 কোটি টাকা, যে 300 কোটি টাকা তো খেলাতে খরচ করে ফেলেছে, মানে তথাকথিত দুর্গাপুজোর ক্লাবগুলোতে উৎসাহ দেওয়ার জন্য। তো তাতে যদি এত লোকের প্রাণ বাঁচে, প্রায় 50 থেকে 55 হাজার মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যায়, প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ভেনম নেই, এইগুলোকে ঠিক করা উচিত। আমার মনে হয় না
মানে উনি মা মাটি মানুষের প্রতিনিধি হলেও কি হবে, একা ওনার পক্ষে, বয়সও হয়েছে, একা স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অর্থমন্ত্রী, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী, প্লাস ইন্ডি জোটের একটা মেন মুখ। সুতরাং এটা একজনের পক্ষে ইম্পসিবল। স্যার অনেক কমেন্ট আসছে। শান্তনু ব্যানার্জি বলেছেন আপনাকে স্বাগতম। অনুস রিয়েলাইজেশন বলছেন একদম সঠিক বলেছেন, বাংলার পরিবর্তনের জন্য আপনার অনেক অবদান। এবং বহু মানুষ জয় শ্রীরাম বলেছেন মন্ডলারকে। বহু মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন। আজকেও আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে পানিহাটিতে অভয়ার মায়ের বিপক্ষে কলতানের দাঁড়ানো উচিত হয়নি। এই বিশ্বাস থেকে আপনি তাহলে নড়লেন না শেষ দিন অবধি? না, আমি একদমই নড়বো না, কারণ অভয়ের মাকে এমন একটা সময় দিয়ে পার হতে হয়েছে যখন মানে পুরো রাষ্ট্রশক্তি তার মেয়েকে খুন করেছে, এবং রাষ্ট্রশক্তির মদতে সেই খুন লোপাট হয়েছে। অভয়ের মা দেখেছে কোনো দিক থেকে না, উল্টে তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এমন একটা রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা কিছু নেই, তাদের কিছু আদর্শ ভিত্তিক পুরোনো দিনে আদর্শ রয়েছে, সেটা এখনকার দিনে ইমপ্লিমেন্ট করা যায় না। সুতরাং অভয়ের মা ঠিক পথ বেছে নিয়েছিল। খুব ভালো হতো, কলতান অত্যন্ত ভালো ছেলে, আমি কলতান, মীনাক্ষী, আমি সত্যি ধ্রুব, এদের সাথে আমার খুব ভালো রিলেশন। আমি ফোনও করেছিলাম যে উইথড্র করে নাও, কিন্তু মুশকিলটা হচ্ছে সিপিএম একটা দল, দলের সিদ্ধান্তই পুরো, এবং দলটা সিদ্ধান্ত নিতে আজকাল এত দেরি করে যে এতগুলো ইস্যু থাকতেও তারা কিন্তু এক ফোঁটা মমতা ব্যানার্জিকে টলাতে পারেনি। আজকে যদি সেন্ট্রাল ফোর্স না থাকতো, এই 92% ফেয়ার ভোট হতো না, সব ছাপ্পা ভোট পড়তো, যেটা গত কয়েকবার আমরা দেখেছি। স্যার ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? অনেকদিন পর মানুষ, অন্তত 3 দলই ভোট নিয়ে কোনো অভিযোগ অন্তত করতে পারেনি। অত্যন্ত সদর্থক। আমি বলবো 50 বছরের মধ্যে এই প্রথম মানুষ নিজে ভোট দিয়েছে। আমার মনে আছে 70-71 সালে যখন জ্যোতি বসু দাঁড়িয়েছিলেন বরানগর থেকে, শেষে বামফ্রন্ট কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল যখন দেখেছিল এরকম রিগিং হয়েছে। বামফ্রন্ট হলেও রিগিং হতো, এরকম রিগিং নয় যে ও যাচ্ছে না ওর ভোটটা এ দিয়ে দেবে। এবং আমি যখন আমার মনে আছে 2007-8 সালে আমার কাছে এসে বেশ বলতোই, একটু কালি দেওয়ার সাথে সাথে যদি একটুখানি তেল দিয়ে দেওয়া যায় রংটা উঠে যায়, আবার গিয়ে দিয়ে আসে। সুতরাং ওগুলো ছিল এমনি রিগিং। আর এখানে তো কিছু না, একটু গত কয়েকবারে পঞ্চায়েত ভোট দেখলেই বোঝা যাবে। আর ডায়মন্ড হারবার, আজকে ডায়মন্ড হারবারের কি অবস্থা সাউথ 24 পরগনার, আর সেখানে 7 লক্ষের উপর ভোট পেয়ে আমাদের যুবরাজ জিতেছিলেন। সাউথ 24 পরগনা বিজেপি উল্লেখযোগ্যভাবে জিতেছে 6-7টা বিধানসভায়, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে এগিয়ে আছে। কারণ হচ্ছে ভারতীয় মুসলিমরাও ভারতীয়, কিন্তু এটাই কেন বোঝা যাচ্ছে না? আমরা সবাই ভারতীয়। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যটা এমন একটা জায়গায় রয়েছে স্ট্র্যাটেজিক পয়েন্টে, যেখানে চিকেন নেক বলে একটা জায়গা আছে, শিলিগুড়ি করিডোর। আমাদের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, যে কিন্তু আমাদের প্রতি খুব একটা ভালো নয়, আর একদম উপরে রয়েছে চায়না, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। সুতরাং এখানে একটা রাষ্ট্রবাদী শক্তি আসুক। আর অনেক সময় না একটা মিথ আছে বিজেপি সম্পর্কে, আমার অনেক বন্ধুরই আছে, বিজেপি মানেই হচ্ছে মুসলিম বিরোধী। আমি কিন্তু এই কথাটা আমি বারবার বলি, যদি কেউ রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের সাথে ভালো করে যোগাযোগ রাখে, তারা কিন্তু মুসলিম বিরোধী নয়, তারা আরএসএস এর কথা, আরএসএস এর। কারণ আফটার অল বিজেপি কিন্তু আরএসএস এর কথায় চলে, এবং তারা আরএসএস কিন্তু ভারতীয় মুসলিমদের কোনো রকম কিছু করে না। কিন্তু
যদি আজকে ভারতের বুকে যদি পাকিস্তানের পতাকা ওড়ে, তাহলে তো তাদেরকে সেটাকে মানা যাবে না। সুতরাং আমার মনে হয় যে অনেক আমার তথাকথিত সিপিএম বন্ধুদের মধ্যে বিজেপি সম্পর্কে একটা ভুল ধারণা আছে। আমি তৃণমূলকে এর মধ্যে আনছি না, কারণ তৃণমূলের মধ্যে কোনো আদর্শ ছিল না। দলটা তৈরি হয়েছিল অ্যান্টি সিপিএম আদর্শ নিয়ে। যখন সিপিএম শেষ হয়ে গেল, তৃণমূল দলটাও শেষ হয়ে গেল। সুতরাং আরএসএস এর আদর্শ যদি সত্যি কেউ পড়ে, তাহলে বুঝতে পারবে যে আরএসএস কিন্তু উগ্র ধর্মান্ধতা মোটেও পছন্দ করে না। আমি শুধু একটাই আশা করব, আমার দুটো আশা: পোস্ট পোল ভায়োলেন্স যেন না হয়, রক্ত যেন না ঝরে, মারা যেন কেউ না যায়। নাম্বার 2, সবচেয়ে আবেদন আমার বিজেপির নেতাদের উপর, যে গুন্ডারা লাল থেকে সবুজ হতে 24 ঘন্টাও লাগেনি, তারা যেন সবুজ থেকে গেরুয়া না হয়ে যায়। এরকম প্রচুর গুন্ডাদের দিন চলে গুন্ডাগিরি করে এবং তোলাবাজি করে। তাদেরকে ফার্স্টেই বাইরে রাখতে হবে দলের, এবং দলের একটা পজিটিভ ভিশন আমি কিন্তু একটা পেয়েছি ফ্রম একদম চিফ, যে দলের পজিটিভ ভিশন আছে, যার জন্য দল কিন্তু একজন বাঙালি মুখ্যমন্ত্রী করবে, যে বাংলায় কথা বলে, বাংলায় জন্মেছে এবং বাংলা মিডিয়ামে পড়েছে। ওকে, আপনি কি আভাস পেয়েছেন মানে মুখ্যমন্ত্রী কি? না, সেই আভাসটা আমি পাইনি। অবশ্যই সেটা এর মধ্যে ওনারা ঠিক করবেন। তবে দেখা যাক। আমি অন্তত আশাবাদী যে পশ্চিমবঙ্গ যতটা পিছিয়ে গেছে, পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা লোন মিটিয়ে দেয়, কিছু যদি অন্তত ইন্ডাস্ট্রি আসতে দেয়, বাকি আয়ুষ্মান ভারত এবং আসামে যেটা চলছে সেটা যদি চলতে দেয়, তাহলে আসামের উন্নতিটা একটু দেখা যাক না। আমরা একই সাথে আসাম আর উড়িষ্যার উন্নতিটা দেখি না। স্যার, সূত্র বলছে যে আপনাকে পাকাপাকি ভাবে রাজনৈতিক ময়দানে আনার জন্য বিজেপি প্রস্তুত এবং হয়তো কিছু দায়িত্ব দিতে পারে। আপনি প্রস্তুত? এটা না সম্পূর্ণ ডিপেন্ড করছে মানে বিজেপির উপর এবং সর্বোপরি আরএসএস এর উপর। যদি এমন কোনো দায়িত্ব দেন যেটা আমার সাধ্যের মধ্যে আছে, সেটা যদি আমি পাই, আমি নিঃসন্দেহে নেব। যেমন আমাকে যদি একটা খুব ঝামেলার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দেওয়া হয়, পুলিশ মন্ত্রী বানিয়ে দিল, তাহলে এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু কোনো অ্যাডভাইজারি আমার কমিটিতে, আমি জানি যে স্বাস্থ্যে কোথায় গোড়ায় গলদ আছে, আমি যেমন গোড়ায় গলদ আমি বলবো। স্যার, ইনফ্যাক্ট একজন কমেন্ট করেছেন, হেলথ মিনিস্ট্রির হাল ধরুন, আপনি ভরসা। অনেকে করছেন। স্যার নমস্কার। না, কিন্তু মিনিস্ট্রির চেয়েও বড় কথা কি, আপনি আগে ভিশনটা ঠিক করুন। ভিশন কিচ্ছু না, নীল সাদা রং করা যে বড় বাড়িগুলো আছে সেগুলো যেমন আছে থাক, সেগুলো ঠিক করা। কিন্তু একদম আমি বলছি, আমি যেখানে থাকি, নর্থ সুবারবান হসপিটালটা ঠিক করুন না। কত জায়গা পড়ে রয়েছে। আমাদের যেটা আছে এখানে বরানগর স্টেট জেনারেল হসপিটাল, এইরকম অসংখ্য হসপিটাল যেগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু কিছু সাধারণ জিনিসের অভাবে সেটা চলতে পারছে না। সেটাকে ঠিক করতে কিন্তু অনেক কম পয়সা লাগে। আজকে আরজি করে কেন টয়লেট থাকবে না, ওয়াশরুমের অভাবে একজন মারা যাবে, বেডের অভাব হবেই, কারণ একটা টাকা একটা বড় ফ্যাক্টর। কিন্তু আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকাটা, এটা কিন্তু যথেষ্ট ভালো এবং অ্যাকসেপ্ট করছে সব জায়গায়। স্যার, এই মুহূর্তে সব থেকে বড় খবর, নন্দীগ্রামে অফিসিয়ালি জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, একদম ইলেকশন কমিশন অফিসিয়ালি জানিয়েছে। এবং সর্বশেষ 2 মিনিট আগে যে রেজাল্ট এসছে, বিজেপি 203, টিএমসি 84, লেফট আইএসএফ 2, তার মধ্যে ডোমকল একটা লেফট জিতেছে, আইএসএফ এর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতে আছে, কংগ্রেস 2 এবং আদার্স 2। ইন্টারেস্টিং ফ্যাক্ট, তৃণমূল সরকার শুধুমাত্র পতন হচ্ছে তাই নয়, 100-র কম, 90-এর কম 84 আসনে কিন্তু আটকে গেল। নজিরবিহীন। মানুষ অনেক কিছু করতে পারে, অন্তত এই নির্বাচন কিন্তু আমাদের শেখালো।
স্যার যা আমার 88 থেকেও তো কমে গেল। আপনার 88 থেকেও স্যার কমতে শুরু আমি করেছে তো কালকে 88 করলাম, মানে অনেক ভেবে চিনতে। স্যার ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি কিছুক্ষণ আগে একটা খবর দেখছিলাম, হেস্টিংস থেকে অভিষেক ব্যানার্জিকে বের করে দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনি প্রার্থী নন, তাহলে আপনি ঢোকার এখানে অধিকার আপনার নেই। এই যে আইনের শাসন, যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে বিজেপি বারবার বলেছে, আপনি কতটা আশাবাদী সেই আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই বাংলায়? হবেই, কারণ বিজেপি শাসিত জায়গাগুলোতে আইনের শাসন আছে। আজকে লোকে যতই যোগী আদিত্যনাথের বদনাম করুক না কেন, আইনের শাসন আছে। আজকে পশ্চিমবঙ্গে আইন শুধুমাত্র রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে তাদের জন্য। আজকে 30% মাত্র পুলিশ ফোর্স আছে, বাকি 70% কিন্তু সিভিক পুলিশ, তা দিয়ে চলতে পারে না। রাইট। সুতরাং পুলিশের ফাঁকা পোস্টগুলো দিতে হবে, আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করতে হবে, সরকারি হেলথ সিস্টেমটাকে ভালো করতে হবে, বেসরকারি হেলথ সিস্টেমের উপর রেগুলেশন আনতে হবে, যাতে অনেক সময় অনেক জায়গায় ঠিক মতো যা আমাদের করা উচিত সেটা করা হয় না। সুতরাং আমরা না অনেক আশা নিয়ে বিজেপিকে এনেছি, এবার বিজেপি নেতৃত্বর এই আশাটাকে রূপান্তর করা উচিত। স্যার দুটো আপডেট একটু দিয়ে দিই। খড়দায় 24,000 ভোটে জয়ী বিজেপির কল্যাণ চক্রবর্তী, অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। হয়তো অনেকেই চিনতেন না, অনেকে জানতেনও না এই প্রার্থীদের সম্পর্কে, কিন্তু আজ থেকে বাংলার রাজনীতিতে এই নামগুলো কিন্তু সমার্থক হয়ে গেল। চুঁচুড়ায় অত্যন্ত ইন্টারেস্টিং ফ্যাক্ট, চুঁচুড়ায় বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন এবং দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়ায় হেরেছেন। তৃণমূলের আইটি সেলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য হেরেছেন। এবং দার্জিলিং 6,000 ভোটে জয়ী বিজেপি প্রার্থী নোমান রায়, এই দার্জিলিং মমতা ব্যানার্জি কিন্তু ছেড়ে দিয়েছিলেন জোট সঙ্গীদের জন্য। পাহাড় থেকে যদি ধরেন জঙ্গলমহল, সব জায়গায় বিজেপির ডমিনেশন। আর শোনো না, অতিরিক্ত দম্ভ, মানুষের থেকে দূরে চলে যাওয়া এবং মানুষকে বোকা ভাবা, এই জিনিসটা যে শাসক দল করবে না তারাই ঢুকবে। আমরা আজকে বিজেপির উপর প্রচন্ড আশা নিয়ে রেখেছি, 100 দিন বাদে আবার আমার মনে হয় বিজেপির বসা উচিত, যে আমরা 100 দিনে কতটা কাজে এগোলাম। এরকম না যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো যে আমি সব কাজ 2 মাসে করে দিয়েছি, তো কোনো কাজ বাকিই নেই। আমরা এই ধরনের কথা শুনতে চাই না। স্যার কোথাও গিয়ে স্যার আপনার মনে হয় যে এই যে এত ভাতা, মানে ধরুন লক্ষ্মীর ভান্ডার যেটা হয়তো প্রয়োজন, বেকার যুবকরা 1,500 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে, এটা যে বেকার যুবকদের কাছে কতটা অপমানজনক, অথচ আমি বাধ্য হয়ে লাইনে দাঁড়াচ্ছি। এই যে মাইন্ড রিড, সাইকোলজিক্যাল যে মানুষের মন বোঝা, যেটা তৃণমূল নেত্রী একসময় খুব ভালো করতেন বলে আমরা শুনেছি, সেইখানে তৃণমূল কোথাও গিয়ে ল্যাক করলো। একদম না, লক্ষ্মীর ভান্ডারের জন্য কিছু ভোট তৃণমূল পেয়েছে, আর বেকার ভাতা তারাও জানে তারা বেকার ফর্মটা ফিল আপ করছে। তার কারণ কি, বেকার ভাতা যখন ইমপ্লিমেন্ট করার কথা বলেছে তখন অত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায় না। কিছু লোক পেয়েছে, বাকিরা সবাই জানে সরকার চেঞ্জ হবে। সরকার যে চেঞ্জ হবে সেটা কিন্তু যারা একটু মানুষের মাইন্ড বুঝতে পারে, একটু মাটি মানুষের সাথে মেশে, তাহলেই কিন্তু বুঝতে পারতো ফেয়ার এন্ড ইলেকশন হলে এই সরকার আসবে না। আনফর্চুনেটলি তৃণমূলের বেশিরভাগ লিডারের সাথে মাটি মানুষের সম্পর্কটা চলে গেছে। স্যার আপনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এটা সম্পূর্ণভাবে ওনাদের ব্যাপার, এটা আমি কি করে বলবো। ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে কি, যদি আরএসএস এর কাউকে নেওয়া হয় তাহলে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী ডেফিনেটলি একটা হেভিওয়েট মন্ত্রিত্ব পাবেন। আমি তো বলছি মুখ্যমন্ত্রী একজন থাকবেন যিনি কোঅর্ডিনেট করবেন পুরো ব্যাপারটা। এরকম তো নয় যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাহলে তো একজনের পক্ষে সম্ভব না। তিনি তো করতে পারবেন না, তিনি কত জিনিস মনে রাখবেন। রাইট। স্যার বরানগরে জিতেছেন সজল ঘোষ, অফিসিয়ালি আমি বলছি। পানিহাটিতে
স্যার প্লিজ আরজিকর নিয়ে প্লিজ দেখুন, অভয়াকে এবং ওর মায়ের দিকে নারায়ণ ব্যানার্জিকে অনুরোধ করেছেন, অনেক কমেন্ট এখানে করছেন। ডাক্তারবাবু প্রণাম, আপনার দায়িত্ব পালন করেছেন আপনি। এবার যেন অভয়ার বিচার নিয়ে ডাক্তারবাবু বলেন। ডাক্তারবাবু প্রথম দিন থেকে আপনাকে ফলো করি, আপনার কাছে অনেক আশা রাখি, সমাজকে বদলান, আপনি হাল ধরুন। আপনার ফ্যান ফলোয়ার, আপনার সমর্থকরা কিন্তু কমেন্ট করছেন। শুধু দুটো আপডেট দিয়ে দিই, ডাক্তারবাবু সজল ঘোষ অফিসিয়ালি জিতেছেন বরানগরে। অভয়ার মা পানিহাটিতে অফিসিয়ালি জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছেন। ব্যারাকপুরে খুব ইন্টারেস্টিং বিষয়, ব্যারাকপুরে কৌস্তব বাগচি রাজ চক্রবর্তীকে পরাজিত করার মুখে 20,000-এর বেশি ভোটে কৌস্তবদা জিতছেন। আমার দৃঢ় বিশ্বাস কৌস্তবদার এবার হেয়ার স্টাইলটা আমার মতো এটা হতে পারে। যাই হোক, তিনটে জায়গা, আপনার তিনজনের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। বিজেপি জয় জয়। আমার কিন্তু সজলের জেতা সম্পর্কে বিন্দু মাত্র ডাউট ছিল না, কারণ গতবার যদি সিপিএম অতটা ভোট না কাটতো তাহলে সজল জিতে যেত, মার্জিনটা আরো অনেক কম ছিল। আর যাই হোক, মানে সজল কাজের ছেলে, অ্যাক্টিভ ছেলে, এবং আমি কিন্তু সজলের একবারই মঞ্চে গেছি, একটাই বলেছি যে দেখো তুমি এমএলএ হবে, এমএলএ হয়ে সেই সজলই থেকো সবার সাথে। ও কিন্তু আমার কথা দিয়েছে, ডক্টর ব্যানার্জি আমি এমএলএ হব ঠিকই, কিন্তু বরানগরে কোনো মানুষের অসুবিধা হলে আমি সব সময় ছুটে আসব। আর অভয়ের মাকে আমি একটাই বলবো, দেখুন একটা যেটা আপনার কমপ্লিট হলো, আমরা সেদিনই, আজকে আমি একটু আগে পোস্ট করেছি যে আমরা সেদিন সমস্ত পশ্চিমবঙ্গবাসী শান্তি পাবো, প্রকৃত দোষী যেদিন ধরা পড়বে এবং শাস্তি পাবে। রাইট। দেখুন, আপনাকে একজন কমেন্ট করেছে রুমা পোদ্দার, যে অমানুষগুলো এতদিন আপনাকে অপমান করে কুৎসিত কথা বলেছিল বা বিপক্ষে কুৎসিত কথা বলেছিল, তারাই এখন আপনার পা চাটতে আসবে, কিন্তু পা তফাতে রাখবেন। ডাক্তারবাবু বলেছিলেন কুণাল ঘোষ যেন যেতে, দয়া করে জিজ্ঞাসা করুন ওনাকে। এটা কি প্রেডিকশন ছিল যে বেলেঘাটা কার্যত কুণাল ঘোষ জিতবেন? বেলেঘাটাটা না তৃণমূলের একদম গড়, সুতরাং বেলেঘাটায় কুণাল ঘোষ কি হেরেছেন? আমার তো না, কুণাল ঘোষ জয়ের জায়গায় অলমোস্ট পৌঁছে গেছে। কারণ বেলেঘাটায় কুণাল ঘোষের হারার কিন্তু জায়গা নেই। এটা আমার মনে হয় এর জন্য কোনো মানে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমার চেম্বারটা অ্যাপেলো, পাশেই বেলেঘাটা, প্রচুর পেশেন্ট আসেন। ইনফ্যাক্ট মিস্টার কুণাল ঘোষের সাথেও আমার কিন্তু, আমি একটা কথাই আমি সবাইকে বলতে চাই, রাজনৈতিকভাবে আমরা ডিফারেন্ট হলো, আমরা কিন্তু মানুষ, আমরা যেন সম্পর্ক খারাপ না করি। আমাদের কথাবার্তা কিন্তু আমাদের শালীনতার পরিচয়। আমার সাথে কুণাল ঘোষের কিন্তু বিশ্বাস করো খুব ভালো রিলেশন। উনি পা ভাঙলেন, আমি ফোন করলাম যে আপনি ঠিক আছেন তো। এটার মধ্যে আমার কোনো জাত খোয়াখুয়ি হবে না, কিন্তু স্টিল আমি মনে করি, একটা দল মনে করে যে আমি তার পাশে দাঁড়িয়েছি মানে আমি বোধহয় বিরাট, বোধহয় আমি বোধহয় এসে অচ্ছুত সে। আমি তো একদম না। আমাকে পরশু মিস্টার মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দেখা হলো, আমি ওনার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম, স্বাস্থ্য নিয়েই কথা হলো। উনি বললেন ডক্টর ব্যানার্জি 7 তারিখ আমি আসছি। আমি হ্যাঁ, আপনি একদম না, আপনি এসে আমায় ফোন করবেন, আমি আমায় ডেকে নেব। দেখো, আমার প্রাইমারি জিনিস হচ্ছে আমি একজন ডাক্তার, ডাক্তারিটা আমার প্যাশন, আর রাজনীতিটা কিছুটা বুঝতে পারি মানুষের সাথে মিশে। স্যার এই মুহূর্তে সব থেকে বড় খবর, মেকলিগঞ্জে পরাজিত তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রধান যিনি মাথা বলে ধরা হয় সেই পরেশ অধিকারী, এবং আপনারা অনেকেই জানেন এই শিক্ষক দুর্নীতি মামলা তদন্ত যখন শুরু হয় তখন পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম্বার থেকেই কিন্তু এই পুরো জালের যদি বিস্তার তা কিন্তু মনে করা হয়। এবং প্রথম দিন থেকে পরেশ অধিকারী কিন্তু র্যাডারে ছিল, এবং মেকলিগঞ্জে কিন্তু তৃণমূল তবু ওনাকে ক্যান্ডিডেট করেছিল, পার্থ চট্টোপাধ্যায়কে যদিও বেহালায় টিকিট দেওয়া হয়নি। সেই পরেশ অধিকারী যে পরেশের গড় মেকলিগঞ্জ হারের মুখে। সময় এটাই। আসলে মানুষ অত বোকা নয়, রাজনৈতিক নেতারা ভাবে মানুষ বোকা। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন, শুধু ভোট দিতে পারতেন না। আমি বলবো সিপিএম এর আমলেও ভোট দিতে পারেনি,
সেখানেও বুথ দখল হতো, তবে এরকম ভাবে না। স্যার অত্যন্ত ইন্টারেস্টিং একটা আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে লিড কমে 2000-এ গিয়ে পৌঁছলো। যখন এই ইন্টারভিউ নিতে শুরু করেছিলাম 7000 ভোটে জিতছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16 রাউন্ড গণনার শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2000 ভোটে এগিয়ে আছে। বুঝতেই পারছেন অত্যন্ত সিগনিফিকেন্ট লিড। শেষ 3 রাউন্ডে ধারাবাহিকভাবে কিন্তু কমালেন শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। আর কটা রাউন্ড আছে? আর দুটো সম্ভবত হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কোন দিকে ট্রেনটা যেতে চলেছে। দুটোর পরেই অ্যাটলিস্ট বোঝা যাবে যে লিডের ডিফারেন্সটা কোন জায়গায় আছে। হারা উচিত মমতা ব্যানার্জির, আমি নিজে মনে করি। কারণ অ্যাজ এ চিফ অফ গভর্নমেন্ট ওনার এটা বোঝা উচিত যে গভর্নেন্স ঠিক মতো হয়নি। স্যার কালিম্পং এ জিতলেন বিজেপি প্রার্থী ভরত কুমার ছেত্রী, 21,000 ভোট। এই কালিম্পং, দার্জিলিং এই আসনগুলো তৃণমূল কংগ্রেস তাদের জোট সঙ্গীদের জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু পাহাড় কিন্তু বিজেপির পক্ষে থাকলো। বহরমপুর অত্যন্ত ইন্টারেস্টিং একটা জায়গা। বহরমপুর অজিত চৌধুরীর গড় বলা হয় বহরমপুর লোকসভা, আপনারা জানেন। সুব্রত মৈত্র বিজেপির জয়। স্যার কোথাও গিয়ে হিন্দু এবং মুসলিম এই যে পোলারাইজড রাজনীতি, এটা কি স্যার আজকের দিনে ম্যাটার হয়ে যাচ্ছে? আপনি কি মনে করছেন? একদমই না। অধীর চৌধুরী হারবে আমি গতকাল জানতে পেরে গেছিলাম। এবং এটাও আমি তোমার বোধহয় জানা আছে, আমার একটা ভালো ফ্যান ক্লাব আছে বহরমপুরে। রাইট স্যার, রাইট, আমার জানি এটা। এবার সেই ফ্যান ক্লাবের ওরা বলেছিল আজকে অধীর চৌধুরী যদি এখানে মিটিং ডাকে 500 টাকা করে লোককে দিলে তবে ভিড় হবে, মানে এমনি আসবে না। আচ্ছা। আর অধীর চৌধুরীর বদনামের পেছনে কিছুটা তার পারিবারিক ব্যাপারটা দায়ী, সেগুলো না বলাই ভালো। এবং অধীর চৌধুরী যে হারবেন আমি গতকালই জেনে গেছিলাম, সেটা কিন্তু আমার ফ্যান ক্লাবের মাধ্যমে। আর এটা বড় ব্যাপার না। আর যদি সমস্ত মুসলিমরা একসাথ হয়ে শুধু তৃণমূলকে ভোট দিত, তাহলে সাউথ 24 পরগনা থেকে এতগুলো সিট বিজেপি পেত না। স্যার কোথাও গিয়ে লোকেশন ওয়াইজও একটা মানুষ মাথায় রেখেছে এটা বলে আপনার মনে হয় না? মানে অন্তত মুর্শিদাবাদ, মালদার মতো জায়গায় যেখানে সংখ্যালঘুরা দুহাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছেন 2-3 বছর আগেও, হঠাৎ করে এই পরিবর্তনটা মনে হয় কোথাও গিয়ে তৃণমূলের ভুল রাজনীতির জন্যই কি? দুটো জিনিস। এক নম্বর হচ্ছে তারা বুঝতে পেরেছেন যে তারা ভারতীয় মুসলিম এবং তারা অনেক ভালো আছেন অন্তত পক্ষে বাংলাদেশের মুসলিমের চেয়ে। স্যার একটু কমেন্ট গুলো পড়ে নি। অনেকে বলছেন শিবম দা আমার কমেন্ট নিচ্ছেন না। সুতোপাশু, ডাক্তারবাবু প্রণাম জানাই, আপনি দয়া করে কোনো গুরুত্বপূর্ণ পদে যোগ দিন বিজেপিতে, আপনার মতো মানুষের খুব দরকার এখন পশ্চিমবাংলার জন্য। সুব্রত দাস আপনার ওয়েল উইজার বলছে কুণাল ঘোষ এবং অন্যান্য মানুষদের সঙ্গে একটু দূরত্ব মেনটেন করুন, সাবধানে ডিল করুন। মৌসুমী ভৌমিক ঠিক বলেছেন স্যার, আজ মন থেকে খুব শান্তি পেলাম। মানে এত কমেন্ট আসছে, আমি চেষ্টা করছি আপনাদের কমেন্ট নেওয়ার। ওভার টু ইউ স্যার। কোথায় যেন আটকে গেলাম? এই পোলারাইজড রাজনীতি আমি বলছি পুরোটা হয়নি। নাম্বার 1 হচ্ছে ওটা বললাম যে তাহলে সাউথ 24 পরগনায় এতটা জিততো না। নাম্বার 2 হচ্ছে ওয়াক অফ আইন। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো জানতেন আমাদের রাজ্য একটা ভারতের অঙ্গরাজ্য, যদি ভারতে ওয়াক অফ চালু হয় তাহলে এখানে উনি ওয়াক অফ আটকাতে পারবেন না। এসআইআর আটকানোর ক্ষমতা ওনার নেই, কিন্তু উনি সেটা নাটক করলেন, সুপ্রিম কোর্টে গেলেন, উনি সোকল্ড সোয়াল করলেন, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হলো না। কিন্তু ওনার মাথায় ছিল না যে এবার সেন্ট্রাল ফোর্স দিয়ে এইভাবে ইলেকশনটা হবে, যেখানে বেঙ্গল পুলিশকে ধারে কাছে ঢুকতে দেওয়া হয়। আর প্রতিবার সেন্ট্রাল ফোর্সকে না লোকাল দাদারা অনেকভাবে শান্ত করে রাখে। এবার সবার উপরে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, 15 দিন বাংলায় ছিলেন। বাংলায়, রাইট, এটা একটা বিরাট সিগনিফিকেন্ট। রাইট স্যার, আমার শেষ প্রশ্ন, কোন বাংলার স্বপ্ন দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে? কারণ এখানে আরো একটা প্রশ্ন এখানে বলা আমার করা উচিত বলে আমার মনে হচ্ছে। বামেদের রেজাল্ট, এটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন? বামেদের শতাংশের হিসাবে ভোট এতক্ষণ অব্দি যা মনে হচ্ছে আমার 5% থেকে
6% মধ্যেই ঘোরাফেরা করবে, ফাইনালে আরেকটু বাড়তে পারে, এটা আমার মনে হচ্ছে। 2টো আসন বামেরা সিকিউর করছে। উল্লেখযোগ্য বৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু বামেদের হলো না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই নির্বাচনে। বামেদের ব্যাপারে না বামেরা নিজেরা আলোচনা করুক। আমার মনে হয় বামেদের একটা জিনিস বুঝতে হবে, ভারত আর এখন 1950-এর ভারত নেই। এই মুহূর্তে এটা ডিজিটাল ইন্ডিয়া, 2026। সুতরাং এখন ইউপিআই তে টাকা পাঠানো, সেই 2 টাকা দিয়ে চাঁদা দেওয়া, এই জিনিসগুলোকে তুলে দিতে হবে। এবং ওই বালতি নেড়ে বা করে টাকা সংগ্রহ করা, তার চেয়ে অনেক ভালো যে নেফটে অ্যাকাউন্ট দিয়ে দাও, নেফটে টাকা পাঠিয়ে দিচ্ছি। কারণ আফটার অল ওরা তো একটা, তৃণমূল তো আঞ্চলিক দল, সিপিআইএম এখনো অব্দি আমি জানি না এরপর থাকবে কিনা অস্তিত্বটা, এটা কিন্তু একটা সেন্ট্রাল দল ছিল। সুতরাং বামেদের বুঝতে হবে, মানুষ তো ঠেকে শেখে, এখন 2-3 বার ঠেকে শিখেছে। আর বামেদের আরো বেশি ফেসবুক ছেড়ে লোকেদের সাথে মিশতে হবে। আর বর্তমান প্রজন্ম জেনজি যারা টোটালি বামের এগেনস্টে, তাদেরকে কি করে আনতে হয় বামেদের নতুন প্রজন্মই বুঝবে। ওই পুরোনো দিনের সেই ভেঙে দাও গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ওটাতে কিন্তু চলবে না। স্যার প্রণব গুহ বলছেন, ঠিক বলেছেন স্যার। তমাল ঘোষ রায় বলছেন, প্রণব গুহ আপনি হেলথ মিনিস্টার হিসেবে দরকার আপনাকে। রেসপেক্টেড স্যার, রিকোয়েস্ট ইউ টু প্লিজ টেক চার্জ অফ হেলথ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ প্রেজেন্টলি ইট ইজ অ্যাবসলিউটলি রংলি ম্যানেজ। পার্থপ্রতিম কর্মকারের কমেন্ট, একাধিক কমেন্ট স্যার, স্বাস্থ্যমন্ত্রী হলে ভালো হয়। মানুষ থ্যাঙ্কস ফর এ ডিসিশন, সি পার্থ এখানে কমেন্ট করেছেন। স্যার আমার শেষ প্রশ্ন, কোন বাংলার স্বপ্ন দেখছেন অন্তত এই পরিবর্তনের বাংলায়? অনেকটা সময় আমরা আলোচনা করলাম, এত কমেন্ট আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, যদি একটু বলেন স্যার। আমি না এক্ষুনি কোনো ম্যাজিক এক্সপেক্ট করছি না। যা অবস্থা করে দিয়েছেন গত 15 বছরে, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো হেল্প লাগবে, রাইট। এবং সেরকমই একজন মুখ্যমন্ত্রী লাগবে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে পুরো ভিশন দেবে যে আমি এই জিনিস চাই। বাংলার আমার খুব ইম্পর্টেন্স, যেহেতু বাংলা বাংলাদেশের কাছে, বাংলাতে আমাদের জল আছে, আমাদের বন্দর আছে, আমাদের ট্রান্সপোর্টেশন আছে, বাংলা ইন্ডাস্ট্রি আমরা করতে পারি। শুধু আমাদের দরকার কি একটু উইল পাওয়ার, আর একটুখানি বাংলা ছেলেদের কাজ করতে পারে তারা বাংলার বাইরে গিয়ে। বাংলায় থাকলে কেন যে বসে বসে তারা চুপচাপ বসে থাকে আমি জানি না। বাঙালিরা 20% ব্যাঙ্গালোরে রাজত্ব করছে, ইউকেতে রাজত্ব করছে, সুতরাং বাংলাতেও পারবে। তার জন্য কিন্তু একটু ইনার্শিয়াল, একটু কাটতে সময় লাগবে, একটু সময় দেওয়া যাক নতুন সরকারকে। কারণ যা ডিস্ট্রাকশন হয়ে গেছে গত 15 বছরে, সেটা ঠিক করতে একটু সময় লাগবে। বাট আমি আশাবাদী বাংলা আগের গরিমা ফিরে পাবে, সাংস্কৃতিক দিক থেকে, শুধু সাংস্কৃতিক দিক থেকে কেন, বাণিজ্যিক সেন্টার হিসেবে এবং আইন শৃঙ্খলার প্রশ্নে। অবশ্যই উনি আশাবাদী, বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল হবে। আপনারা কিভাবে দেখছেন? অনেকে কমেন্ট করেছেন আজ ইন্ডিপেন্ডেন্স ডে, বাংলার স্বাধীনতা দিবস অনেকে বলছেন, মানে সাধারণ মানুষের ক্ষোভ এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজ তৃণমূলের বিদায়কে কিন্তু সুনিশ্চিত করেছে, তা অন্তত আমাদের কমেন্ট বক্সও জানান দিচ্ছে। ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, সঙ্গে থাকবেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।